সুপ্রিয় 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি তামজিদা রহমান লুনা, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। যখন আমি এই রেকর্ডিংটা করছি তোমাদের জন্য এই ক্লাসটি, তখন বেশ শীত, বেশ ঠান্ডা। তো সেজন্যই সবাইকে বলবো সবাই নিরাপদ থাকার চেষ্টা করবে। ঠান্ডাজনিত রোগ ব্যাধি যেন না হয় সেটা খেয়াল রাখবে, সুস্থ থাকার চেষ্টা করবে। তো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে পড়াচ্ছি। এটা আমার চতুর্থ লেকচার এই অধ্যায়ের। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলো ঠিকমতো পড়াশোনা করেছো, দেখেছো। তোমরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করো, না হলে কিন্তু আসলে বুঝতে অসুবিধা হবে। তো আমি আশা করছি সেটা নিশ্চয়ই সবাই করছো। আজকের পাঠ্যসূচি আগে একটু জেনে নিই আমরা। গ্যাসের গতিতত্ত্ব ও আদর্শ গ্যাসের সূত্র, গড়মুক্ত পথ, গড়মুক্ত পথের রাশিমালা, গড়মুক্ত পথের সাথে গ্যাসের ঘনত্ব, চাপ ও পরম তাপমাত্রার সম্পর্ক, স্বাধীনতার মাত্রা, শক্তির সমবিভাজন নীতি। এখানে মূলত এই লেকচারে গ্যাসের গতিতত্ত্বের সাথে আদর্শ গ্যাসের সূত্রের আলোচনাটাই বেশি অংশ, এবং আর বাকিটুকু হচ্ছে গড়মুক্ত পথ নিয়ে। চলো মূল পাঠে যাই। গ্যাসের গতিতত্ত্ব ও আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র বললে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, এই তিনটা সূত্রেরই আসলে ব্যাখ্যা করতে হয়। তারপরে গিয়ে আদর্শ গ্যাসের সূত্র বা এই সূত্রগুলোর আসলে সমন্বিত রূপ আদর্শ গ্যাসের সূত্র। তো আমরা গ্যাসের গতিতত্ত্ব তৃতীয় লেকচারে যে গ্যাসের গতিতত্ত্ব আলোচনা করেছি আমরা, বা চাপের রাশিমালা যেটা আমরা শিখেছিলাম, তোমাদের হয়তো মনে আছে। সেখানে থেকেই এখানে আমরা কিছু কিছু জিনিস নিয়ে ব্যাখ্যা করব। তো চলো শুরু করি। বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি আমরা অলরেডি এটা জানি। বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। যদি টি পরম তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হয়, তাহলে বয়েলের সূত্রটা কি হবে আমরা জানি। ভি সমানুপাতিক 1/P, বা আয়তনের সাথে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সমীকরণটাকে আমরা লিখতে পারি পিভি ইকুয়ালস টু ধ্রুবক। আমি দুঃখিত, আমার একটু গলায় বেশ সমস্যা আজকে। আশা করি তোমরা সেটা বুঝবে, যেহেতু জানো আমার একটু গলার সমস্যায় আছি ঠান্ডাজনিত কারণে। চলো ফিরে যাই ইকুয়েশনে। আবার তৃতীয় লেকচারে আমরা দেখেছিলাম যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে পিভি ইকুয়ালস টু 1/3 nm সি স্কোয়ার বার। সি স্কোয়ার বার কি? গড় বর্গ বেগ। পিভি ইকুয়ালস টু, তাহলে আমরা এটা কি লিখতে পারি? 1/3 nm মানে কি? nm মানে হচ্ছে মোট ভর, যেটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করতে পারি। তো 1/3 m সি স্কোয়ার বার। এই ইকুয়েশন গুলোর এই ফর্ম গুলো আমরা কিন্তু গত ক্লাসেই আমরা এগুলো শিখেছি। সুতরাং এগুলোর মনে হয় বেশি ব্যাখ্যা তোমাদের লাগবে না, তোমরা এগুলো জানো। আমি শুধু তোমাদের একটু স্মরণ করিয়ে দিই। তো আমাদের একটু আগে যেটা বললাম, ক্যাপিটাল এম ইকুয়ালস টু nm মোট ভর, যেটা 1 গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছে। আবার দেখো, আমরা জানি যে গ্যাস অণু
গড় বর্গ বেগ সি স্কয়ার বার ইকুয়েশনে যেটা ব্যবহার হয়েছে সি স্কয়ার বার পরম তাপমাত্রার মানে হচ্ছে টি সমানুপাতিক। যে ইকুয়েশনটা আমরা তৃতীয় ক্লাসে পেয়েছিলাম সেটা হচ্ছে CRMS প্রপোর্শনাল টু √/t, যখন কে এবং এম অর্থাৎ বোলসম্যান ধ্রুবক এবং ভর ধ্রুবক থাকে তখন আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম। অতএব আমরা এটা বলতে পারি যে তাপমাত্রাটা যদি এখানে স্থির থাকে, যেহেতু CRMS বা সি স্কয়ার বার যেটা আমরা গড় বর্গবেগ বলছি, এটা হচ্ছে পরম তাপমাত্রার বর্গমূলের মানের সমানুপাতিক। যদি এই তাপমাত্রাটা স্থির থাকে তাহলে আমরা বলতে পারি এই অণুর গড় বর্গবেগ যেটা আছে CRMS বা সি স্কয়ার বার যেটাই বলো তোমরা, সেটা স্থির থাকবে। এখন আমরা যদি একটু আগের স্লাইডে যাই, দেখো এখানে কি আছে, PV = 1/3 mc² বার। এই ইকুয়েশনে যদি m টা অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন না হয়, তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে এই আমরা যে বলছি তাপমাত্রা স্থির থাকলে c² বার অর্থাৎ গড় বর্গবেগ স্থির থাকবে, তাহলে ওই সমীকরণটাকে আমরা কি বলতে পারি, PV = ধ্রুবক। কারণ যদি আমাদের m অপরিবর্তিত থাকে আর c² বার অর্থাৎ গড় বর্গবেগও যদি স্থির হয়, তাহলে 1/3 টা একটা ধ্রুবক মান। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে PV = ধ্রুবক হবে। PV = ধ্রুবক মানেই হচ্ছে বয়েলের সূত্র, কারণ বয়েলের সূত্র V = 1/p, তার মানে হচ্ছে PV = ধ্রুবক। এরপরে এসো চার্লসের সূত্র। গ্যাসের গতিতত্ত্বের যে আমরা সূত্রগুলো পেয়েছিলাম চাপের রাশিমালায়, সেখান থেকে আমরা চার্লসের সূত্র, গতিতত্ত্বের সূত্র দিয়ে ব্যাখ্যা করব। তো চার্লসের সূত্র আমরা কি জানি, আমি আগে বলছি বয়েলের সূত্র, চার্লসের সূত্র নতুন করে আর এখন তোমাদেরকে এই ক্লাসে আর ব্যাখ্যা করব না, এগুলো ডিটেইলসে প্রথম দুটি ক্লাসে বলা হয়েছে, এখন আর বলবো না। তো আমি শুধু সূত্রগুলো উল্লেখ করছি। চার্লসের সূত্র অনুসারে আমরা জানি চাপ স্থির থাকলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। অর্থাৎ স্থির চাপ P তে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন যদি ধরি V ও পরম তাপমাত্রা T হয়, তাহলে চার্লসের সূত্রটা হবে V = T। আবার গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণগুলো পেয়েছি সেখান থেকে বা গতিতত্ত্ব অনুসারে আমরা একটু আগেই করলাম, PV = 1/3 nm(c² বার)। nm হচ্ছে মোট ভর, c² বার হচ্ছে গড় বর্গবেগ। এটা প্রথম সমীকরণ যদি ধরি। আবার 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ, এখানে গ্যাস শব্দটা বাদ পড়েছে। আবার আদর্শ গ্যাসের সমীকরণ হতে কি পাই, যে PV = RT। এটা সমীকরণ 2 ধরো। এই দুটো সমীকরণকে যদি তোমরা তুলনা করো, তাহলে তোমরা দেখবে যে 1/3 nmc² বার = RT। ইকুয়েশনটাকে আমরা একটু সামনের দিকে এগিয়ে লিখি বা সাজাই, সেটা হচ্ছে mc² বার = বাকিটা n/3 ডান দিকে চলে আসলে 3 × R/Nt। সমীকরণের ডান দিকে একটু খেয়াল করো, R/N যে আমরা লিখেছি, এই R/N হচ্ছে তার পরিবর্তে আমরা লিখছি K, তাহলে mc² বার = 3kT। এটা কিন্তু আমরা শিখেছি গত ক্লাসে। R/N টা কি, R/N হচ্ছে K, K টা হচ্ছে বোলসম্যান ধ্রুবক, R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর N হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। আচ্ছা, এখন আসো mc² বার এই যে = 3kT আমরা সমীকরণটা পেয়েছি। এখন আমরা কি করব,
এই মানটাকে আমরা প্রথম সমীকরণ যেটা ছিল PV equals to 1/3 nm c স্কয়ার বার যে সমীকরণ, সেখানে যদি mc স্কয়ার বারের জায়গায় মানটা বসিয়ে দেই 3kT, তাহলে আমরা পাবো PV equals to 1/3 n 3kT। 3 যদি কেটে যায় তাহলে PV equals to nkT। এখানে একটু আগেই বললাম n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটা একটা ধ্রুবক, তার একটা নির্দিষ্ট মান আছে, গত ক্লাসে আমরা বলেছি, এগুলো সব মুখস্থ রাখবে। এখন একটু পিছনে যাই, যে PV equals to nkT যে সমীকরণটা পেলাম সেটাকে আমরা থার্ড সমীকরণ হিসেবে রাখি, এবং যদি এই সমীকরণে আমাদের P যদি স্থির থাকে, অর্থাৎ চাপ যদি স্থির থাকে, তাহলে সমীকরণ আমরা 3 থেকে কি পাবো? তাহলে সমীকরণ 3 থেকে পাবো V proportional to T। কেন? কারণ হচ্ছে n এবং k, n হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার, সেটা একটা কনস্ট্যান্ট সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার, এবং k হচ্ছে একটা বোলসম্যান ধ্রুবক। দুটোই হচ্ছে ধ্রুবক, দুটো ধ্রুবক হলে আর p যদি স্থির থাকে তাহলে অবশ্যই সমীকরণ 3 PV equals to nkT কে আমরা লিখতে পারি V সমানুপাতিক T। এবং এই যে বলছি V সমানুপাতিক T, তার মানে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। আমার আজকে একটু গলায় বেশ সমস্যা হচ্ছে, সেজন্য মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে, আশা করি তোমরা সেটা কিছু মনে করবে না। চাপের সূত্র, চাপের সূত্রকেও আমরা গ্যাসের গতিতত্ত্ব সূত্রের সাপেক্ষে ব্যাখ্যা করব। চাপের সূত্র আসলে আলাদা করে তেমন কিছু ব্যাখ্যা করার নাই, আমরা এই মাত্র যে চার্লসের সূত্রটা শিখলাম তারই অনুরূপ। ওইখানে চার্লসের সূত্রে P স্থির থাকে, আমরা জানি চাপের সূত্রে V স্থির থাকে। তাহলে সূত্রটা কি দেখি। চাপের সূত্র অনুসারে আয়তন স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ স্থির আয়তন ভিতে ভি নির্দিষ্ট থাকবে, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ যদি P ও পরম তাপমাত্রা T হয়, তাহলে P সমানুপাতিক T হবে। এখন আবার সেই পুরনো কথা, যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 1 গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে PV equals to 1/3 nm c স্কয়ার বার। একটু আগেও আমরা এটা দেখলাম। একইভাবে nটা হচ্ছে 1 গ্রাম মোল গ্যাস অণুর সংখ্যা, m হচ্ছে একটি অণুর ভর। আর আবার আমরা 1 গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয়? PV equals to RT। তো এখন উপরের এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করলে আমরা লিখতে পারি 1/3 nm c স্কয়ার বার equals to RT। RT, তো এটা আরেকটু গুছিয়ে লিখি, mc স্কয়ার বার equals to 3 into R/n into T। এখান থেকে আমরা R/n একটু আগে শিখেছি, R/n এর পরিবর্তে যদি আমরা k বসিয়ে দেই, অর্থাৎ বোলসম্যান ধ্রুবক বসিয়ে দেই, তাহলে mc স্কয়ার বার equals to 3kT আমরা বলতে পারি। এবং এই মানটা প্রথম সমীকরণে আমরা বসাই, অর্থাৎ PV equals to 1/3 nm c স্কয়ার বার এই সমীকরণে বসালে আমরা সমীকরণটা পাই PV equals to 1/3 n 3kT, অর্থাৎ PV equals to 3 কেটে গেলে এটা হবে nkT। এবং এখানেও একই কথা, যে n এবং k হচ্ছে ধ্রুবক, n আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা এবং k হচ্ছে বোলসম্যান ধ্রুবক। যেহেতু এটা দুটোই ধ্রুবক এবং v যদি স্থির থাকে, অর্থাৎ আয়তন যদি স্থির থাকে, তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? P সমানুপাতিক T, অর্থাৎ আয়তন স্থির থাকলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাই হচ্ছে আমাদের চাপীয় সূত্র।
এই ইকুয়েশনগুলো এখন পর্যন্ত যেগুলো বললাম সেগুলো আসলে খুব সহজ। আগের 3টি ক্লাস ফলো করলে এই ক্লাসটি যে খুব কঠিন তা কিন্তু নয় এই সমীকরণগুলোর জন্য। এবং আগেই আমি তোমাদেরকে আগের ক্লাসেই বলেছি যে এগুলো কিন্তু এভাবে আসবে তা কিন্তু নয়, পরীক্ষা এভাবে আসবে না, কিন্তু আমরা এগুলো শিখবো এই জন্য যে আমাদের জানার জন্য ইকুয়েশনগুলোর মূলগুলো আমরা শিখবো কিভাবে এসেছে। হ্যাঁ, হয়তো ব্যাখ্যা না জানলেও যে তুমি সমস্যার সমাধান করতে পারবে না তা কিন্তু না, করতে পারবে। তবে যে কোনো জিনিস বারবার বলি আমি যে ভালো করে জানার জন্য তো অবশ্যই সবকিছুই শিখতে হয়। এরপরে আসো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণটা ব্যাখ্যা করব। আমরা এই বারবার লিখলাম যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে সমীকরণটা কি, পিভি ইকুয়ালস টু 1/3 nm c² বার, এবং এখানে ডান দিকে সমীকরণের ডান দিকে 1/3 × nm এর পরিবর্তে আমরা কি বলতে পারি, মোট ভর। m ছিল একটা অণুর ভর, n হচ্ছে অণুর সংখ্যা, তাইলে মোট অণুর ভর হবে nm, যেটাকে ক্যাপিটাল M দ্বারা আমরা প্রকাশ করি। সরি, তো আমরা এই সমীকরণে ডান দিকে উপরে নিচে 2 দ্বারা গুণ করি 2/3 × ½ mc² বার করে এটাকে সমীকরণ 1 লিখি বা রাখি এভাবে। আবার আমরা কি জানি, তাপমাত্রা গ্যাস অণুর গতিশক্তির সমানুপাতিক। গ্যাস অণুর গতিশক্তির সমানুপাতিক আমরা E প্রপোর্শনাল টু T শিখেছিলাম কিন্তু। কাজেই এই ½ mc² বার গতিশক্তি, ½ mc² বার হচ্ছে গ্যাস অণুর গতিশক্তি। এই ½ mc² বার প্রপোর্শনাল টু আমরা বলতে পারি T, পরম তাপমাত্রার যেহেতু সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে তাহলে ½ mc² বার ইকুয়ালস টু, তার সাথে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক কে ব্যবহার করা হয়, কে ব্যবহার করি এখানে, kT ½ mc² বার ইকুয়ালস টু kT, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন দেখো যে সমীকরণ 1 যেটা আমরা লিখেছিলাম 2/3 × ½ mc² বার, ওখানে ½ mc² বারের জায়গায় তার পরিবর্তে যে আমরা মানটা পেলাম kT, ওইটা যদি আমরা এখানে বসায় দেই তাহলে কি পাবো, PV ইকুয়ালস টু 2/3 kT। আবার দেখো এইখানে আমরা আরেকটু একটা কাজ করি, এই সমীকরণে 2/3 × k, এই 2/3 × k এর পরিবর্তে আমরা ক্যাপিটাল R ব্যবহার করি। যদি 1 মোল গ্যাস আমরা বিবেচনা করি, যদি ক্যাপিটাল R লিখি, এই R হচ্ছে 2/3 × k, যেটা অন্য একটি ধ্রুবক যা গ্যাসের ভর m এর উপরে আসলে নির্ভর করে। এই কে এর ব্যাপারটা তোমরা যদি একদম প্রথমেই চলে যাও সমীকরণে, PV = 1/3 nmc² বার ছোট m, ওইখান থেকেই তো আসলে ব্যাক ক্যালকুলেশন যদি দেখো তাহলে আসলে এই কে এর মানটা বা আর এর এই মানটা যে অন্য একটি ধ্রুবক, যে বলছি 2/3 × k, এইটা ভর m এর উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি PV = যে RT পেলাম 1 মোল গ্যাসের জন্য, এই সমীকরণটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। আমরা আগেও জানি যে 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে PV = RT। সুতরাং গতিতত্ত্বের সূত্র অনুসারে এটা আমরা ব্যাখ্যা করতে পারি। আবার যদি আমরা n মোল গ্যাস ব্যবহার করি, 1 মোল গ্যাস না হয়, তাহলে এখানে আমরা কি আর আসলে কি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা যদি 1 মোল গ্যাস ব্যবহার না করে যদি n মোল গ্যাস ব্যবহার করি, তাহলে এটা আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি, PV = nRT, যেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। সুতরাং গ্যাসের গতিতত্ত্ব অনুসারে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র এবং আদর্শ গ্যাসের সমীকরণকে
ব্যাখ্যা করা যায় বা ব্যাখ্যা করা সম্ভব। আমরা যখন স্বীকার্যগুলো পড়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে সেখানে মুক্ত পথ বলে একটা শব্দ ছিল, আমি বলেছিলাম সেটা পরে তোমাদেরকে বিস্তারিত বলবো। আজকে সেই গড়মুক্ত পথ নিয়ে কথা বলবো। গড়মুক্ত পথ, মিন ফ্রি পাথ যেটাকে আমরা বলি। তো আসলে এই সংজ্ঞাগুলো একটু লাগবে, আমি বারবার এর আগেও বলেছি সংজ্ঞাগুলো একটু লাগবে, সংজ্ঞা শিখে রাখবে। সংজ্ঞা লেখার ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা নিজেরা কোনো শব্দ ইনপুট করবে না, সম্পূর্ণ সংজ্ঞা হুবহু মুখস্থ করে লিখবে, কারণ তোমরা যখন শব্দ নিজেরা ইনপুট করে লেখো তখন আসলে মূল সংজ্ঞাটা হারায় যায়, তো সেক্ষেত্রে আসলে সমস্যা। তো দেখো গড়মুক্ত পথটা কি? কোনো অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলোর গড় নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকেই গড়মুক্ত পথ বলে। কোনো অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা আমরা তো জানি যে অণুগুলা গতিশীল অবস্থায় থাকে বলে তারা একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাই না? তো সংঘর্ষে যেহেতু লিপ্ত হয়, একটার পরে একটা সংঘর্ষে লিপ্ত হয়, তো এরকম পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব সে অতিক্রম করে সেই দূরত্বগুলোর গড় নিলে যে দূরত্বটা পাওয়া যায় তাকেই গড়মুক্ত পথ বলে। একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, কোনো বই এল দ্বারাও প্রকাশ করেছে, একই, তোমরা যেটা লিখো সমস্যা নেই। ল্যামডাটা দেখো কিভাবে ল্যামডা লিখে অনেকে বিগত অনেকগুলো বছরে দেখেছি ছাত্ররা ল্যামডা কিভাবে লিখতে হয় সেটা ঠিক মতো আসলে পারে না, অদ্ভুত একটা চিহ্ন দেয়। তো আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই নোটেশনটা খুব ভালো করে খেয়াল করো, এটা কিভাবে লিখতে হয়। পরীক্ষার খাতায় লেখার সুযোগ হলে অবশ্যই এভাবেই লিখবে। আচ্ছা চলো, যদি n সংখ্যক ধাক্কার মধ্যে অণু মোট s দূরত্ব অতিক্রম করে, যেহেতু অনেকগুলো সংঘর্ষ সংগঠিত হয়, অণুর সংখ্যা অনেক, সুতরাং আমরা এখানে ধরে নেই n সংখ্যক ধাক্কা বা সংঘর্ষ সংগঠিত হয়, ধাক্কার মধ্যে অণু মোট দূরত্ব অতিক্রম করে s পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে গড়মুক্ত পথটা কি? যে আমরা গড় নিব দূরত্ব, ল্যামডা ইজ ইকুয়াল টু s বাই n, ওই যে মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই তার গড় নিব কিভাবে, তার মোট সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে ল্যামডা ইকুয়ালস টু s বাই n। প্রতিটি অণুর গড় মুক্ত পথ কিন্তু আবার সমান। এখানে এই ফিগারটায় দেখো, প্রথম অ্যানিমেশনটা, এটা এর আগেও তোমরা এই ধরনের একটা অ্যানিমেশন দেখেছো যে অণুগুলো সংঘর্ষে লিপ্ত আছে, একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে, খেয়ে আবার আরেকটিকে ধাক্কা দিচ্ছে, এভাবে সে এগিয়ে যাচ্ছে। ডান দিকে ছবিটায় দেখো, ডান দিকের এই ছবিতে দেখো যে সে প্রথম এখানে ধাক্কা খেলো, তারপর এই অণুটা এখানে এসে ধাক্কা, তারপর এখানে ধাক্কা খেলো, এইভাবে একটার পর একটা সে ধাক্কা খেয়ে যাচ্ছে, প্রতিটাই একটা দূরত্ব, যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এগুলো হচ্ছে মুক্ত পথ, এটাকেই আমরা বলি গড় মুক্ত পথ। এখন এই যে গড় মুক্ত পথ আমরা বলছি, এই গড় মুক্ত পথ নির্ণয়ের কিছু হিসাব আছে, তার মধ্যে সবচেয়ে প্রথমে বা সবচেয়ে বহুল প্রচলিত যেটা ক্লসিয়াসের পদ্ধতি ছিল, পরবর্তীতে বোলসম্যান এবং ম্যাক্সওয়েল ওনারাও এই ক্লসিয়াসের পদ্ধতি সংশোধন করে গড়মুক্ত পথের হিসাব করেন। তো চলো আমরা একটু দেখি, ডান দিকে একটা ফিগার আছে, এখানে দেখো যে এখানে একটা সিলিন্ডার আছে, আবদ্ধ একটা সিলিন্ডার, তার মধ্যে গ্যাস আছে, আমরা ধরে নেই এই আবদ্ধ গ্যাসের
প্রতি একক আয়তনে যে অণু আছে সেই অণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। এবং এই যে নীল বলগুলো যে দেখানো হয়েছে এগুলো হচ্ছে অণু, এবং এই অণুর ব্যাস হচ্ছে, এখানে দেখো বাম দিকে দেখানো হয়েছে, অণুর ব্যাস হচ্ছে ডি। এখন আমরা যে অণুটির গড় মুক্ত পথ নির্ণয় করব, আমরা কি করব, হিসাবের সুবিধার জন্য কেবলমাত্র সেই অণুটিকে আমরা গতিশীল ধরব, ধরে বাকি অণুগুলোকে আমরা স্থির বিবেচনা করব। আসলে মূলত ক্লসিয়াস এভাবেই চিন্তা করেছিলেন যে গ্যাসের যে এন সংখ্যক অণু আছে তার মধ্যে যেই অণুটার উনি গড়মুক্ত পথ নির্ণয় করেন সেই অণুটাকে গতিশীল ধরেন শুধুমাত্র, আর বাকি অণুগুলোকে স্থির বিবেচনা করে উনি গড়মুক্ত পথ হিসাব করেন। তো এই গতিশীল যে অণুটা, এই অণুটা কার কার সাথে আসলে ধাক্কা খাবে, সে ওই সব অণুর সাথে ধাক্কা খাবে যেসব অণুর কেন্দ্র এই অণুটার কেন্দ্র থেকে ডি দূরত্বের মধ্যে থাকে। দেখো এই অণুটাকে যদি আমি বিবেচনা করি, এর ব্যাস ডি, হ্যাঁ, এ ধাক্কা খাবে কোন অণুটার সাথে, তার পার্শ্ববর্তী এই অণুটার সাথে। কারণ তুমি যদি এই ডান দিকে এটা দিয়ে দেখো, এই অণুটার সাথে ধাক্কা খাবে, তার এই দিক থেকে চিন্তা করো, তাহলে তার ব্যাস তখন হবে ডি দূরত্ব। আবার এই নিচের দিকের এই অণুটা চিন্তা করো, তার ক্ষেত্রেও যদি হয় এই অংশটুকু হচ্ছে ডি। তাহলে সে ধাক্কা খাচ্ছে কার সাথে, যে তার ব্যাসের পরিমাণ যে দূরত্বের মধ্যে যে অণুটা আছে তার সাথে সে ধাক্কা খাচ্ছে। আমি পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমি এই ছবিটা দিয়ে একটু বুঝাই, পরবর্তী স্লাইডে এই কথাগুলো আছে। এখন যে অণুটা আমরা গতিশীল ধরলাম, অর্থাৎ যার আমরা গড় মুক্ত পথ হিসাব করছি, সেই অণুটার গতিবেগ যদি আমরা ভি ধরি, এই অণুটার গতিবেগ যদি ভি ধরি, তাহলে 1 সেকেন্ড সময়ে এই অণুটা যে সব অণুর সাথে ধাক্কা খাবে, মানে এই যে বললাম ডি দূরত্বের মধ্যে যে অণুগুলো আছে তার সাথে সে 1 সেকেন্ড সময়ে যতগুলো অণুর সাথে ধাক্কা খাবে বা যেসব অণুর সাথে ধাক্কা খাবে তারা অবশ্যই আমরা ধরে নিব ভি দৈর্ঘ্য, মানে এই জায়গাটা, এটাকে আমরা বলছি ভি দৈর্ঘ্যের এবং ডি ব্যাসার্ধের, এই সিলিন্ডারটা ডি ব্যাসার্ধের সিলিন্ডার, দেখো এই ডান দিকে দেখাই দেওয়া হয়েছে, এটা ডি ব্যাসার্ধের সিলিন্ডারের মধ্যে থাকবে। কথাটা বুঝতে পারছো যে যে গতিশীল অণুটা অবশ্যই ভি গতিবেগ প্রাপ্ত থাকবে এবং এটা 1 সেকেন্ডে যতগুলো অণুর সাথে ধাক্কা খাবে তারা অবশ্যই এই যে সিলিন্ডারের যে মাপটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভি দৈর্ঘ্যের একটা সিলিন্ডার এবং যার ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ডি ব্যাসার্ধের একটা সিলিন্ডারের মধ্যে থাকবে। তাহলে এর এরিয়া হবে কি, এরিয়া হবে পাই ডি স্কয়ার, তাই না? এবং অণুগুলো কি হবে, তাহলে কতটুকু অংশের মধ্যে থাকতেছে, অর্থাৎ ভলিউম কি হবে, অণুগুলো হবে, যেহেতু এটার এরিয়া আমরা বলছি পাই ডি স্কয়ার, তাহলে এর ভলিউমটা কি হবে, ভলিউম হবে পাই ডি স্কয়ার ভি আয়তনে সে আবদ্ধ থাকবে। এতক্ষণ যা আমি বললাম বুঝালাম সেগুলোই আসলে এই স্লাইডে লেখা আছে। দেখো এই যে ডি ব্যাসার্ধের একটি সিলিন্ডারের মধ্যে থাকবে এবং অণুগুলো পাই ডি স্কয়ার ভি আয়তনে আবদ্ধ থাকবে। এখন আমরা বলেছি যে অণুর সংখ্যা এন, একক আয়তনে অণুর সংখ্যা যদি ক্যাপিটাল এন হয় তাহলে আমরা বললাম যে সে আবদ্ধ থাকবে পাই ডি স্কয়ার ভি আয়তনের মধ্যে অণুগুলো আবদ্ধ থাকবে। তাহলে পাই ডি স্কয়ার ভি আয়তনে অণুর সংখ্যা কত হবে, সেটা হচ্ছে পাই ডি স্কয়ার ভি ইন্টু এন। এখানে আসলে আরেকটি কথা বলা দরকার, এখানে হয়তো অনেক বইয়ে পাই ডি স্কয়ার ভি টি এন লেখা আছে, দেখবে অসুবিধা নাই। টি আসলে প্রতি সেকেন্ড আমরা একক সময়ে এটা নির্ণয় করছি, তো একই কথা, যদি টিউ থাকে এখানে সেটাও ভুল না। তাহলে আমাদের ধাক্কার সংখ্যা কতগুলা হচ্ছে, অণুর সংখ্যা যা পাচ্ছি সেটাই তো আসলে ওই পাই ডি স্কয়ার ভি আয়তনের যে অণুর সংখ্যা সেটাই কিন্তু আসলে ধাক্কার সংখ্যা। ধাক্কার সংখ্যা তাহলে স্মল এন ইকুয়ালস টু পাই ডি স্কয়ার ভি এন। আচ্ছা, এখন তাহলে আসো আমরা
এটা ক্যালকুলেশন করি কিভাবে, যেহেতু আমরা বলছি গতিশীল অণুটা একটু আগেই বললাম যে 1 সেকেন্ড সময়ে সে ভি দূরত্ব অতিক্রম করে, আসলে তো ভিটি দূরত্ব অতিক্রম করে, যেটাকে s = ভিটি 1 সেকেন্ড সময়ে তাহলে ভি দূরত্ব অতিক্রম করবে, তাই না? সুতরাং গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়ালস টু কি হবে, s/n, s ইকুয়ালস টু এটা ভিটি, আমি একটু আগেও বললাম এটা কোন কোন বইয়ে দেখবা সরাসরি ভিটি লেখা আছে, অসুবিধা নাই, যেহেতু আমরা 1 সেকেন্ড কথাটা উল্লেখ করেছি সুতরাং টি এর মান 1, এখানে লেখা লাগবে না, ভি বাই এন, এন এর মানটা একটু আগে পেয়েছি পাই ডি স্কয়ার ভি এন, ভি বি কেটে গেলে তাহলে গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়ালস টু 1/πd²n। আচ্ছা, এখানে আরেকটা কথা, এই কোন বইয়ে দেখবা ডি এর পরিবর্তে সিগমা দিয়েও চিহ্নটা, ডি এর পরিবর্তে সিগমাও লেখা হয়েছে। আমি বারবার বলছি এগুলো কোনো সমস্যা না, যে বই থেকেই পড়ো, নোটেশন মেইন নোটেশন যেটা সেটা দেখবে সব বই আসলে এক, আর বাকি জিনিসগুলো ধরার উপরে যেগুলো মানে আমরা ধরে নিচ্ছি সেগুলো হয়তো কম বেশি যার যার পছন্দ মতো লিখতে পারে, সেটা সমস্যা না। তাহলে আমরা গড় মুক্ত পথ কি পেলাম, ল্যামডা ইকুয়ালস টু ক্লসিয়াসের সূত্র অনুসারে 1/πd²n। তাহলে আমরা কি বলতে পারি, গড় মুক্ত পথ প্রতি একক আয়তনে অণুর সংখ্যা মানে ক্যাপিটাল এন ও অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই সম্পর্কটা আমরা শুরুতেই বলেছি, গড় মুক্ত পথের এই সম্পর্কটা প্রতিষ্ঠা করেন হচ্ছেন ক্লসিয়াস। আচ্ছা, এতক্ষণ যা বললাম সেটারই এখানে ফিগার আকারে দেওয়া আছে পুরোটা, এই যে দেখো ডি ব্যাসার্ধের, যদিও অণুটা যদি আমরা ডি ব্যাসের কল্পনা করি, হ্যাঁ ডি ব্যাসের অণু কল্পনা করি, এবং সে অবশ্যই ধাক্কা খাবে হচ্ছে এই ডি ব্যাসের মধ্যে, সীমানার মধ্যে যে তার সাথে সে ধাক্কা খাবে, তাহলে কি হবে, তাহলে তার সংঘর্ষের এরিয়া হবে হচ্ছে, একটু আগে আমরা শিখলাম পাই ডি স্কয়ার, এই যে যেটা এখানে দেখানো আছে, দেখো লাল গোল কালিতে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট মলিকিউল যেটাতে সে ধাক্কা খাবে, হ্যাঁ। আর ভলিউমটা কি হবে, ওই যে বললাম দূরত্ব যদি ভিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে যদি সে ভি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, আর সিলিন্ডারটার দৈর্ঘ্য যদি ভি হয়, হ্যাঁ, আর ডি যদি তার ব্যাসার্ধ হয়, ডি যদি তার ব্যাসার্ধ হয়, তাহলে ভলিউম হবে পাই ডি স্কয়ার ভিটি বা পাই ডি স্কয়ার ভি। তো জাস্ট একটু আগে যে ইকুয়েশনটা আমরা লিখলাম সেটাই এটা। গড় মুক্ত পথের অন্যান্য রাশিমালা, শুরুতে বলেছি ক্লসিয়াসের পাশাপাশি বোলসম্যান এবং ম্যাক্সওয়েল দুইজনই দুটো সমীকরণ দেন, কারণ ক্লসিয়াসের পদ্ধতিতে গড় মুক্ত পথের হিসাব গণনা নির্ভুল নয়। কেন নির্ভুল নয়, যে ক্লসিয়াসের পদ্ধতিতে কি করা হয়, গড় মুক্ত পথ নির্ণয় করার জন্য যে একটি মাত্র অণু যেটির গড় মুক্ত পথ নির্ণয় করা হয় সেটিকে গতিশীল ধরা হয় এবং বাকিগুলোকে স্থির ধরা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা তো জানি সকল অণুই হচ্ছে গতিশীল অবস্থায় থাকে। তাহলে ক্যালকুলেশনে সেই কারণে কিছুটা ভুল ছিল, তো পরবর্তীকালে বোলসম্যান ইকুয়েশন দেন একটা, এবং এখানে সেটা আমি অবশ্য উল্লেখ করিনি, আমি মুখে তোমাদেরকে বলে দিব, অসুবিধা নেই। ম্যাক্সওয়েল তার বেগ বন্টনের সূত্রের সাহায্যে গড় মুক্ত পথের রাশিমালা নির্ণয় করেন, এবং ম্যাক্সওয়েলের এই সমীকরণটাই মূলত বেশি ব্যবহার হয় গড় মুক্ত পথের হিসাব নির্ণয়ের জন্য, এটাই বেশি ব্যবহার করি আমরা। ল্যামডা ইকুয়ালস টু 1/√2 পাই ডি স্কয়ার এন। গত ক্লাসে আমি বলেছি বক্স করে দিব, যেগুলো ইকুয়েশন বক্স করা আছে যেই যেই সম্পর্কগুলোতে লাল কালিতে, সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, এগুলো তোমাদের প্রবলেম সলিউশনের জন্য লাগবে, এবং আমি প্রবলেম সলিউশনের একটা ক্লাস সবার শেষে নিব,
সেখানে এগুলো যথাসাধ্য আমি চেষ্টা করব এগুলো ব্যবহার দেখানোর, অর্থাৎ অঙ্ক করে দেখানোর। এবং ম্যাক্সওয়েলের পাশাপাশি বোলসম্যানও একটা সমীকরণ দেন গড়মুক্ত পথ নির্ণয়ের, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 3/4πd²n। ল্যামডা ইকুয়ালস টু 3/4πd²n। উনি সকল অণুর গড় বেগটাকে সমান ধরে এই গড়মুক্ত পথের সম্পর্কটা প্রতিষ্ঠা করেন। এখন এই যে আমরা গড়মুক্ত পথ পেলাম ল্যামডা, এর সাথে আমাদের গ্যাসের ঘনত্ব অর্থাৎ রো, চাপ পি এবং তাপমাত্রা, পরম তাপমাত্রা আর কি টি এর সম্পর্ক নির্ণয় করি। আচ্ছা, এখন এটা আসলে খুব একটা কঠিন কোনো ইকুয়েশন না। আমরা ঘনত্বের সাথে চাপ এবং তাপমাত্রার সম্পর্কটা কিন্তু পড়েছি, সুতরাং এটা সহজ হবে, এটা খুব একটা কঠিন না। আমরা ধরে নেই একটা অণুর ভর স্মল এম, যেহেতু একক আয়তনে অণুর সংখ্যাটা হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে আমরা বলতে পারি একক আয়তনে অণুর ভর হচ্ছে এম এন। আচ্ছা, একক আয়তনে অণুর ভর যদি এম এন হয়, এটাকে কিন্তু আমরা গ্যাসের ঘনত্ব বলতে পারি, যে যাকে রো দ্বারা প্রকাশ করা হয়, কারণ ঘনত্ব মানে ভর বাই আয়তন। ভর হচ্ছে এন এম ডিভাইডেড বাই আয়তন, যেটা ভি ইকুয়ালস টু 1। তাহলে আমরা এন এম একক আয়তনে এটাকে ঘনত্ব বলতে পারি গ্যাসের। তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছি ল্যামডা ইকুয়ালস টু 1/πd²n, এই সমীকরণটার হর এবং লবকে বা উপরে নিচে আমরা এম দ্বারা যদি গুণ করি, হ্যাঁ, করলে কি পাবো? ল্যামডা ইকুয়ালস টু m/πd²m_n। এখন mn এর পরিবর্তে আমরা একটু আগে যেটা বললাম রো বসাই দেই, এবং এই সমীকরণে দেখো ভর এম, পাই, ডি স্কয়ার একটা অণুর জন্য সেটাও ধ্রুবক যদি হয়, তাহলে ল্যামডা সমানুপাতিক 1/ρ আমরা কিন্তু বলতে পারি, কারণ বাকি জিনিসগুলো হচ্ছে ধ্রুবক। অর্থাৎ এই সমীকরণ থেকে বলা যায় যে গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। আবার আমরা কি জানি, দেখো যে আমরা এই সমীকরণগুলো আগের ক্লাসে পেয়েছি, গ্যাসের ঘনত্ব রো চাপের সমানুপাতিক এবং পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। যদি তাই হয়, চাপের যদি সমানুপাতিক হয়, তাহলে ল্যামডা মানে গড়মুক্ত পথ অবশ্যই চাপের ব্যস্তানুপাতিক হবে, এবং ঘনত্ব যেহেতু পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, সুতরাং গড়মুক্ত পথ পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে আমরা ল্যামডা প্রপোর্শনাল 1/p এবং ল্যামডা প্রপোর্শনাল টি এটা আমরা পেলাম। এখন আসো, এটা একটু ভিন্ন ধরনের জিনিস, স্বাধীনতার মাত্রা। এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি বলছি না, এগুলো একটু জাস্ট আমি একটু বলে যাই, তোমাদের জন্য লাগবে পরবর্তী জায়গাগুলোতে ব্যাখ্যায়, সেই জন্যই বা জানলা তোমরা ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কি। কোন গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণভাবে বোঝাতে মোট যে সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয় তাকে, বা গতিশীল সিস্টেমের মোট গতিশক্তির রাশিমালায় যে কয়টি স্বাধীন বর্গ রাশি পাওয়া যায় সেই সংখ্যাকে স্বাধীনতার মাত্রার সংখ্যা বলে। আমি একটু একটা জিনিস এখানে বলি, এখানে সিস্টেমটা কি, এখানে বোঝার মধ্যে হচ্ছে সিস্টেমটা কি। সিস্টেম কি, আমরা জড়জগতের পুরোটাকে না নিয়ে যেই সীমিত অংশ নিয়ে আলোচনা করি বা বিবেচনা করি, সেটাকে আমরা বলি সিস্টেম বা ব্যবস্থা। তো একটা গতিশীল সিস্টেমের কোন অবস্থান কিভাবে বোঝাতে যেই সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয়, স্বাধীন রাশি এখন এক্স ওয়াই জেড ইউভি ডাব্লিউ যাই হোক, যতগুলো প্রয়োজন হোক, বা শুধু এক্স ওয়াই প্রয়োজন হোক, ইউভি প্রয়োজন হয়, তাকে বা
গতিশীল সিস্টেমের মোট গতিশক্তির রাশিমালা, এই যে কথাটা আছে গতিশক্তির রাশিমালা কি, হাফ এম ভি স্কোয়ার, বা এখানে আমরা যেটা শিখেছি হাফ এম সি স্কোয়ার, বা যে কয়টি স্বাধীন বর্গরাশি কোনটা, এই যে সি স্কোয়ার পাওয়া যায়, তো এটা ইউ স্কোয়ার, ভি স্কোয়ার, ডাব্লিউ স্কোয়ার, হ্যাঁ, সেই সংখ্যাকে স্বাধীনতার মাত্রার সংখ্যা বলে। এটা আরো একটু সহজ করে দেখো, স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেও স্বাধীনতার মাত্রাকে বলা যায়, যেটা আরো সহজ। কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করতে যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয়, অর্থাৎ স্থানাঙ্ক কি কি আছে আমরা যেমন এক্স ওয়াই জেড জানি, হ্যাঁ, এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, শুধু এক্স থাকলে এক মাত্রা, এক্স ওয়াই থাকলে দুই মাত্রা, এক্স ওয়াই জেড থাকলে তিন মাত্রা প্রয়োজন হয়, তার সংখ্যাকেই আমরা বলি স্বাধীনতার মাত্রা। এটার উদাহরণটা আরো একটু ইজি করে আমি বলি। তোমরা ধরো এক মাত্রার স্বাধীনতার মাত্রা কিভাবে বুঝাবে এক স্থানাঙ্ক ব্যবস্থায়? ধরো কেউ গাছ পেয়ে উঠছে, হ্যাঁ, সে একটা অক্ষ বরাবর উঠছে, কিন্তু সরাসরি একটা অক্ষ বরাবর, এটাকে আমরা এক স্বাধীনতার মাত্রা বলতে পারি। আবার ধরো ওই যে আমরা চাপের রাশিমালা শিখেছিলাম গত ক্লাসে, তাই না? একটা অণু সি বেগে আছে, সেই অণুটার বেগের উপাংশ কিন্তু আমরা তিনটা অক্ষ বরাবর করেছি, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, ইউ ভি ডাব্লিউ দ্বারা আমরা করেছি। তাহলে এই ক্ষেত্রে যখন একটা কিছু গতিশীল অবস্থায় থাকে তখন সে তিন মাত্রায় থাকছে, তিন মাত্রায় থাকলে এক্স ওয়াই জেড তিনটা মাত্রা তার থাকতেছে, সেরকম। তো চলো আরেকটু আগাই আমরা। শক্তির সমবিভাজন নীতি, নীতিটা কি সেটা আগে পড়ি। নীতিটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থায় আছে এমন তাপগতীয় সিস্টেমের মোট শক্তির বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভেতর সমভাবে বণ্টিত হয় এবং প্রত্যেক স্বাধীনতার মাত্রা পিছু শক্তির পরিমাণ হয় হাফ কেটি। তাপীয় সাম্যাবস্থা মানে কি, এটা আগে বুঝতে হবে। তাপীয় সাম্যাবস্থা মানে হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, একই থাকবে এমন তাপগতীয় সিস্টেমের, অর্থাৎ এরকম একটা ব্যবস্থায়, তাপগতীয় ব্যবস্থায় মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভেতর সমভাবে বণ্টিত হয়, অর্থাৎ তার যে মোট শক্তিটা থাকে সেই শক্তি স্বাধীনতার মাত্রা যতগুলো থাকবে সেই মাত্রার মধ্যে সমভাবে বণ্টিত হবে। আচ্ছা, সমান সংখ্যক হারে পাবে, এটা নিচে একটু ব্যাখ্যা দিয়ে আমি এটা বুঝাবো তোমাদের। এবং এই যে বন্টনটা হবে প্রত্যেক স্বাধীনতার মাত্রা পিছু, এই শক্তির পরিমাণটা হবে হচ্ছে হাফ কেটি। চলো এটা আরেকটু বুঝি, যে একটা পাত্রে আবদ্ধ কোনো গ্যাস যদি আমরা বিবেচনা করি এবং তিনটি স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই জেড দ্বারা যদি যে কোনো গ্যাস অণুর অবস্থান নির্ণয় করা যায়, চাপের রাশিমালার চিত্রটা যদি তোমাদের মনে থাকে, যে এটা একটা আবদ্ধ গ্যাস পাত্র ছিল বা পাত্রে গ্যাস ছিল, তার মধ্যে একটা অণু বিবেচনা করেছি, করে সেই অণুটার বেগ আমরা সি বেগ নিয়েছিলাম, এবং সেটা একটু আগেও বললাম যে এক্স ওয়াই জেড দ্বারা যদি তার অবস্থান তিনটা অক্ষ সাপেক্ষে বিবেচনা করি, তাহলে সে তার স্বাধীনতার মাত্রা কত হবে? 3, যেহেতু গতিশীল অবস্থায় আছে, আসলে 3। পাত্রে আবদ্ধ গ্যাসের গতিশক্তি এই স্বাধীনতার মাত্রা তিনটির মধ্যে সমভাবে বিভাজিত বা বণ্টিত আছে। গ্যাসের যে গতিশক্তি, সেই গতিশক্তির যেটাই আমরা ধরি, সেই গতিশক্তি এই স্বাধীনতার মাত্রা তিনটি, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মধ্যে সমভাবে বন্টন করা আছে। সেটা আরেকটু ভালো করে বুঝি, দেখো। ওই গ্যাসে আবদ্ধ গ্যাসের মোট গতিশক্তি যদি আমরা ধরে নেই কে, আর আমরা বললাম যে তার স্বাধীনতার মাত্রা এক্স ওয়াই জেড অর্থাৎ 3, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বেগের উপাংশ থেকে উপাংশটা যদি আমরা এক্স ওয়াই জেড বরাবর ইউ ভি ডাব্লিউ এভাবে ধরি, হ্যাঁ, বা K1 K2, তাহলে দেখো অক্ষ বরাবর বেগের উপাংশ থেকে তাহলে প্রাপ্ত গতিশক্তি কি হবে? K1 K2 K3 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন সমবিভাজন নীতি অনুসারে কি বলছে, এই যে
গতিশক্তি x y z অক্ষ বরাবর k1 k2 k3 যথাক্রমে দেওয়া আছে, তাদের সমষ্টিই হচ্ছে এই মোট গতিশক্তি, অর্থাৎ k = k1 + k2 + k3। এবং আমরা বলেছি যে স্বাধীনতার মাত্রায় সমহারে বণ্টিত হবে, অর্থাৎ প্রত্যেককে তাহলে সমান পাবে। তাহলে k1 = k2 = k3 এবং এটাকে আমরা বলতে পারি k/3। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা তোমাদের পড়াশোনা অবশ্যই চালিয়ে নেওয়ার চেষ্টা করবে। নিজেরাই বাসায় বসে থেকে পড়াশোনা করবে, ভাববে না পারছি না, বারবার পড়ো। না পারলে একটা জিনিস বারবার পড়ো, এবং ক্লাসগুলো যেহেতু আমাদের ওয়েবসাইটে থাকছে, সেগুলো প্রয়োজন হলে তোমরা বারবার দেখলেও তাতে অনেক কিছু তোমাদের ক্লিয়ার হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।